রাজনীতি আজকে আমরা সাজিয়েছি একটু ভিন্নভাবে। আজও স্টুডিওতে আমাকে একাই দেখছেন দর্শক, এবং আমাদের সঙ্গে যুক্ত হবেন 5 জন অতিথি। আমাদের সঙ্গে থাকবেন ডক্টর সেলিম মাহমুদ, তিনি আওয়ামী লীগের তথ্য ও গবেষণা সম্পাদক। আমাদের সঙ্গে থাকবেন জাতীয় প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক শ্যামল দত্ত, বাংলাদেশ ওয়ার্কার্স পার্টির পলিট ব্যুরো সদস্য নূর আহমদ বকুল থাকবেন আমাদের সঙ্গে, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সাবেক সাধারণ সম্পাদক কামরুল হাসানকেও পাবো আশা করছি। সাথে থাকবেন সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডির সিনিয়র রিসার্চ ফেলো তৌফিকুল ইসলাম খান। শুরু করতে চাই ডক্টর সেলিম মাহমুদকে দিয়ে। ডক্টর সেলিম মাহমুদ, মৃত্যু, ধ্বংস যে ক্ষত তৈরি করে গেল আমাদের মনে, আমাদের দেশে, বা আমাদের সবার মাঝেই এক ধরনের ক্ষত কিন্তু আছে। এই ধ্বংস যখন দেখি, মৃত্যুর খবর শুনি, এখনও অনেকে অসুস্থ আছেন হাসপাতালে, এ থেকে মুক্তির উপায় কি? ক্ষত সারবে কি করে? ডক্টর সেলিম মাহমুদ, আশা করছি আপনি আমাকে শুনতেই পাচ্ছেন। তারপরে আমি দ্বিতীয়বার প্রশ্নটি করছি, মৃত্যু, ধ্বংস যে ক্ষত তৈরি করে গেল, এ থেকে মুক্তির উপায় কি? ধন্যবাদ। বিএনপি জামাত অত্যন্ত সংগঠিতভাবে সারা দেশ থেকে সন্ত্রাসীদেরকে ঢাকায় জড়ো করে যেভাবে তারা রাষ্ট্রের বিরুদ্ধে সন্ত্রাস চালিয়েছিল, বিশেষ করে আমাদের নেত্রী জাতির পিতা বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা, তিনি যে উন্নয়ন সাধন করেছেন, যুগান্তকারী উন্নয়ন, সেই উন্নয়ন থেকে জনগণের সুবিধা, অর্থাৎ জনগণকে সেই উন্নয়নের সুবিধা থেকে বঞ্চিত করার জন্যই কিন্তু তার উন্নয়নগুলোকে টার্গেট করে তাণ্ডব চালানো হলো। এবং এটি শুধু সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র বা আঘাত নয়, আমি মনে করি গোটা রাষ্ট্রের বিরুদ্ধে এক ধরনের নাশকতা এবং তাণ্ডব। এবং আজকে আমরা বাংলাদেশের একজন নাগরিক হিসেবে আমি মহান আল্লাহ তাআলার কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমরা জাতি হিসেবে এই ধরনের একটা তাণ্ডব থেকে আমরা রাষ্ট্রকে এবং দেশকে রক্ষা করতে পেরেছেন আমাদের নেত্রী শেখ হাসিনা। আজকে আমি মনে করি যে এই রাষ্ট্রের স্বার্থে এই তাণ্ডবের উদ্দেশ্য ছিল দেশের অর্থনীতি ধ্বংস করা। দেশের অর্থনীতি ধ্বংস করলে দেশের মানুষের জীবন জীবিকা হুমকির মধ্যে পড়বে, এবং তারা সেটাই চেয়েছিল। তারা আপনি খেয়াল করেছেন গত কয়েক বছর ধরে বাংলাদেশে একটা পর একটা টার্গেট করে এদেশের অর্থনীতি ধ্বংস করার জন্য নানা রকমের তারা ষড়যন্ত্র করেছে। কখনো তথ্য সন্ত্রাস, কখনো বিদেশে লবিস্টের মাধ্যমে মিলিয়ন মিলিয়ন ডলার খরচ করেছিল এই দেশের উন্নয়নকে বাধাগ্রস্ত করার জন্য, এই দেশের শাসনকে বাধাগ্রস্ত করার জন্য। কখনো আপনার এই দেশের অর্থনীতি ধ্বংস করার জন্য দেশে বিদেশে নানা চক্রান্ত করেছিল এবং প্রপাগান্ডা ছড়িয়েছিল যে বাংলাদেশের অর্থনীতি ধসে যাবে, আর 29 দিন, 32 দিন, 16 দিন আমাদের রিজার্ভ শেষ হয়ে যাবে, আমরা শ্রীলঙ্কা হয়ে যাব। সকল ধরনের ষড়যন্ত্র তারা এখানে বাস্তবায়ন করতে পারেনি। শেষমেশ আপনার মনে আছে যে আমাদের জাতীয় নির্বাচনের আগে তারা অনেক ধরনের ষড়যন্ত্র করেছিল। যখন নির্বাচন সফল হয়েছিল, বিএনপির অনেক নেতা কিন্তু আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেছিল যে এই সরকারকে তারা 3 মাসের মধ্যে উৎখাত করবে নানাভাবে তারা। কিন্তু এইটি জুলাই মাসে, জি, তার মানে ডক্টর সেলিম মাহমুদ, আপনি বলছেন যে একটা ষড়যন্ত্রের অংশ ছিল। ষড়যন্ত্র যদি কোনো কিছু থাকেই, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাও বলেছেন যে এইরকম একটা কিছু হবে, আজ করতে পেরেছিলেন তিনি বা সরকার। আজ যদি করতে পারি, এই যে ক্ষতি হলো আমাদের, বিভিন্ন গণমাধ্যমের তথ্য যদি একত্র করি, প্রায় দেখা যাচ্ছে 200-র মতন মানুষ মরেছে, সে যে দলের হোক, ধর্মের হোক, মতের হোক, এদেশেরই মানুষ তারা। যে সরকারি সম্পদগুলো নষ্ট হয়েছে তা আমাদের টাকায় কেনা, জনগণের টাকায় কেনা, সেটা বিদেশি লোন থেকে হোক আর করের টাকায় হোক, জনগণকেই সেই কর পরিশোধ করতে হয়, জনগণের টাকায় এই স্থাপনাগুলো তৈরি। তাহলে
এগুলো বাঁচানোর কি উপায় ছিল না, যেহেতু ষড়যন্ত্রের একটা গন্ধ আপনারা পাচ্ছিলেন? না, দেখুন, বিএনপি জামাত রাজনৈতিক দল। আমাদের সরকার মনে করেছিল যে তারা হয়তো গণ আন্দোলন করার চেষ্টা করতে পারে বা রাজনৈতিক প্রোগ্রাম নিতে পারে, কিন্তু তারা যে এরকম রাষ্ট্রবিরোধী ধ্বংসাত্মক কর্মকাণ্ড করবে এবং এটি যেভাবে করেছে, আমার কাছে মনে হচ্ছে শুধু দেশি ষড়যন্ত্র নয়, এখানে দেশি বিদেশি নানা ষড়যন্ত্র আছে। আর আরেকটা বিষয়, আপনার প্রশ্ন থেকে একটা জিনিস আমি পাচ্ছি, আমাদের সুশীল সমাজের কিছু ব্যক্তিবর্গ গত কয়েকদিন ধরে গণমাধ্যমে ইনিবিনে বলার চেষ্টা করছেন, তাহলে রাষ্ট্র কি করলো, সরকার কি করলো, গোয়েন্দা কি করলো। তাদের বক্তব্য কিন্তু মানে ইমপ্লয়েডলি ওর এক্সপ্রেসলি মানে ষড়যন্ত্র বা সন্ত্রাসকেও কিছুটা প্রশ্রয় দিচ্ছে। আমার কথা হচ্ছে, পৃথিবীর অনেক দেশে, মার্কিন যুক্তরাষ্ট্র সহ ইউরোপের অনেক দেশেই বড় বড় সন্ত্রাসের কর্মকাণ্ড হয়েছে। আপনার 9/11-এর ঘটনা জানেন, ইউরোপের ফ্রান্স, ইটালি, এরকম অনেক দেশে, এবং যুক্তরাজ্যেও, আমি যুক্তরাজ্যে থাকাকালীন সময় এরকম যুক্তরাজ্যে এরকম সন্ত্রাস হয়েছিল। সন্ত্রাস হতে পারে, কিন্তু এই সন্ত্রাসকে যেন আমাদের কোনো সুশীল বুদ্ধিজীবী রাজনৈতিক নেতাকর্মী যেন প্রশ্রয় না দেয় তাদের বক্তব্যে ইনিয়ে বিনিয়ে। আর আরেকটা বিষয় হচ্ছে, এটি শুধু ফিজিক্যাল সন্ত্রাস ছিল না, সাইমালটেনিয়াসলি, অর্থাৎ একই সাথে তারা তথ্য সন্ত্রাস চালিয়ে একটা মিডিয়া কু করার চেষ্টা করেছিল। বিশেষ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব এমনভাবে ছড়িয়েছে এবং তার পিছনে তারা অনেক টাকা খরচ করেছে দেশে বিদেশে। এবং এটা অত্যন্ত দুঃখজনক যে আমাদের নেত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা, তার নেতৃত্বে বাংলাদেশে ডিজিটাল বাংলাদেশ হয়েছে, ডিজিটাল প্ল্যাটফর্ম হয়েছে, অনেক আইটি সুযোগ সুবিধা এই দেশের মানুষ পাচ্ছে, বিশেষ করে নতুন প্রজন্ম। কিন্তু সেই ডিজিটাল মাধ্যমকে ব্যবহার করে তারাই কিন্তু আমাদের বিরুদ্ধে তথ্য সন্ত্রাস চালিয়েছে। অনেকেই জানে না, অনেক মানুষ কিন্তু। জি, আবারও আসবো, ক্ষতি হয়ে গেল। যাই হোক, বিরাট ক্ষতি হয়েছে আমাদের, অর্থনৈতিক ক্ষতি হয়েছে, সামাজিক ক্ষতি হয়েছে, প্রান্ত গেছে। তৌফিকুল ইসলাম খান, অর্থনীতির যে ক্ষতি হলো সেটা পুষিয়ে নিতে এখন কি করার আছে আপনাদের দিক থেকে, কোনো পরামর্শ? অর্থনৈতিক ক্ষতির যেই জায়গাটা, এটাকে আমি অন্তত তিনভাবে দেখি। আর একটা বড় জায়গা হলো যে সবাই যেটা বলছেন, এটা সামষ্টিক অর্থনীতির ক্ষতি কতখানি হয়েছে সেইটা নিয়ে হয়তো আলোচনা করছেন, যে আমাদের যেটা অর্থনীতির ক্ষতি হয়েছে সেইটা একটা বড়ভাবে এসছে। কিন্তু জীবনযাত্রার ক্ষেত্রে অনেক অর্থনৈতিক কর্মকাণ্ড তো এখন সেই অর্থে স্বাভাবিক অবস্থায় চলছে না। বিশেষত যেহেতু অনেকদিন ধরে আমাদের ইন্টারনেট ছিল না, ফলে আমাদের কিন্তু বিভিন্ন অর্থনৈতিক কর্মকাণ্ড বড় ক্ষতি হয়ে গেছে। এবং এটা বিশেষ করে কিছু সেক্টরের কথা বলতে হবে, যে যারা বিদেশি বিভিন্ন ধরনের কাজের সাথে যুক্ত ছিলেন, এবং এটা রপ্তানি, আমরা যেটা ম্যানুফ্যাকচারিং রপ্তানি বলি, সেটাও যেমন আছে, তার সাথে সাথে যেমন যারা সার্ভিসেস, বিভিন্ন ধরনের সেবা রপ্তানি করেন এবং ইন্টারনেটের সাথে যুক্ত যে ধরনের সেবাগুলো তারা ব্যবহার করেন, সেটাও ক্ষতি হয়েছে। আর দেশের ভেতরে কারফিউ চলেছে, দেশের ভিতরে যেই ধরনের বিভিন্ন অর্থনৈতিক কর্মকাণ্ডের জন্য যে নিষেধাজ্ঞা চলেছে, সেইটার ফলেও কিন্তু আমি মনে করি যে হয়তো কৃষির মতো একটি দুটি সেক্টর ছাড়া প্রত্যেকটি সেক্টরেই এটার একটা ক্ষতি হয়েছে। এখন কিছু ক্ষতি আছে যেটা আপনি হয়তো রিকভার করতে পারবেন। এটা হয়তো আমরা হয়তো যেমন ম্যানুফ্যাকচারিং সেক্টর হয়তো কিছুটা আমরা যেই এক্সট্রা আওয়ার কাজ করে আমরা হয়তো এটাকে বের করে আনতে পারবো। আমাদের যে পোর্টে মাল খালাস হয়নি আমদানির ক্ষেত্রে, রপ্তানির ক্ষেত্রে, সেইটাকে হয়তো আমি অতিরিক্ত কাজ করে বের করে আনতে পারবো। কিন্তু আবার কোনো কোনো ক্ষেত্রে এটার একটা মধ্যমেয়াদী অসুবিধা হয়ে গেছে। তো সেই অসুবিধার ক্ষেত্রে একটা বড় জায়গা হলো, যদি আমি রপ্তানির কথাই বলি, ধরেন যে যারা যেই
অর্ডারগুলো আমাদের এখন তৈরি হচ্ছিল, সেই অর্ডারগুলো তৈরির ক্ষেত্রে হয়তো আমরা অতিরিক্ত সময় চেয়ে তাদের কাছ থেকে অতিরিক্ত কাজ করে আমরা হয়তো পূরণ করার চেষ্টা করতে পারি। বিজিএমইএ থেকে বলা হয়েছে যেমন প্রায় প্রতি দিনে 1600 কোটি টাকার মতো তাদের ক্ষতি হয়েছে। কিন্তু যেই অর্ডারগুলো হয়তো এর ভিতরে প্লেস করা হয়েছে, কিন্তু ইন্টারনেট যোগাযোগ সম্পূর্ণরূপে বন্ধ থাকার কারণে এটার জন্য হয়তো তারা কোনো যোগাযোগই করতে পারেন নাই। সেইটার কারণে আমরা কি পরিমাণ অর্ডার হারালাম, সেইটা একটা কিন্তু বড় চিন্তার জায়গা। সবচাইতে বড় চিন্তার জায়গা যে মধ্যমেয়াদে বাংলাদেশের সাথে বাণিজ্য করবার ক্ষেত্রে, বাংলাদেশে বিনিয়োগ করবার ক্ষেত্রে যে এক ধরনের নেতিবাচক মনোভাব আসলো, এটা কিন্তু একটা মধ্যমেয়াদের ক্ষতি হবে। আর বাংলাদেশের অর্থনীতি এমনিতেই কিন্তু বিভিন্ন ধরনের সমস্যার ভিতর দিয়ে গেছে। আমাদের বৈদেশিক মুদ্রার রিজার্ভের কথা বলি, মূল্যস্ফীতির কথা বলি, বাজেটের ব্যবস্থাপনার কথা বলি, আমাদের রাজস্ব আহরণ থেকে শুরু করে সরকারি ব্যয় করার ক্ষেত্রে সীমাবদ্ধতা। এই ধরনের অর্থ বছরের শুরুতে যেই একটা সপ্তাহ একটা খুবই আমি বলবো যে অপ্রীতিকর অবস্থার ভিতরে গেল, সেইটা কিন্তু পূরণ করা কঠিন। কিন্তু আমার কাছে সবচাইতে গুরুত্বপূর্ণ হলো যে এই ক্ষতিটা সকলের জন্য সমভাবে দেখার আসলে সুযোগ নেই। কারণ হলো যে এখানে সবচাইতে ক্ষতিগ্রস্ত হয়েছেন বাংলাদেশের যারা দরিদ্র মানুষ আছেন, যারা সেই অর্থে প্রতিদিন আয় করে তাদেরকে চলতে হয়, তাদের ক্ষতিটা কিন্তু বড় করে হয়েছে। যারা বিত্তশালী আছেন তারা হয়তো এটার ক্ষেত্রে তাদের কিছুটা ব্যবস্থাপনার ভিতরে যেতে পারবেন, কিন্তু যারা দরিদ্র মানুষ আছেন তাদের কিন্তু এটা প্রতিদিনই করতে হচ্ছে। আর একটা বিষয় যেমন আপনাকে দেখতে হবে যে যেইভাবে জিনিসপত্রের দাম বেড়ে গেল, এটা তো প্রত্যেকেই বুঝতে পারছেন, এটাকে ব্যাখ্যা করে বলার প্রয়োজন নেই। বাংলাদেশে আমরা দেখেছি একবার জিনিসপত্রের দাম বাড়লে এটাকে নামানো কিন্তু খুব কঠিন। ফলে আপনি যদি আমরা চিন্তাও করি যে আরো কয়েকদিনের মধ্যে এটা অবস্থা স্বাভাবিক জায়গায় নিয়ে যাব, এই দাম আবার স্বাভাবিক জায়গায় ফেরত আসবে কখন, এইটা বলা কিন্তু আবার আমরা খুব কনফিডেন্সের সাথে বলতে পারছি না। তো সেইটা একটা বড় জায়গা আছে। আর যেই বিষয়টা হলো যে পুরো ঘটনার ভিতর দিয়ে যেই পরিবারগুলো তাদের সন্তান হারিয়েছেন, সদস্য হারিয়েছেন, যারা বিপুল সংখ্যক যারা মানুষ যারা আহত হয়েছেন, তাদের পরিবারের ভিতর দিয়ে কি যাচ্ছে, কেমন যাচ্ছে, এইটা তাদের যে ক্ষতিটা, এটা সাধারণভাবে অর্থনৈতিক ক্ষতির চাইতে কিন্তু অনেক বড়। ফলে সেইটাকেও আমি মনে করি যে আমাদের সেই দৃষ্টি দিয়ে দেখা দরকার। বাংলাদেশের যুব সমাজ যদি এই ধরনের পরিস্থিতিতে একটা হতাশার ভিতরে চলে যান, অনেকেই কিন্তু তখন চিন্তা করবে যে তাদের ভবিষ্যতে এই দেশ গড়বার যে তাদের আকাঙ্ক্ষাটা, সেইটাই ক্ষতি কতখানি হলো, সেই চিন্তাটা আমরা করছি কিনা যখন আমরা অর্থনৈতিক বিশ্লেষণ করি। জি, সেটা একটা বড় ক্ষতির জায়গা আপনি বললেন। কামরুল আহসান, এইচএসসির আরও 4 পরীক্ষা স্থগিত, 28, 29, 31 জুলাই এবং 1 আগস্টের পরীক্ষা স্থগিত হয়েছে। একাডেমিক, পাবলিক ও বিশ্ববিদ্যালয়ে ভর্তি সব মিলিয়ে 3 শতাধিক পরীক্ষা পিছিয়ে গেছে। শিক্ষা প্রতিষ্ঠানে পরীক্ষা জট তৈরি হলে সেটা আমরা ছোটাবো কি করে, সেটা ছোটানোর উপায় কি? ধন্যবাদ আপনাকে। আমাকে শুনতে পাচ্ছেন? হ্যাঁ, শুনতে পাচ্ছি। দেখুন, এই সংকটটা আসলে শুধুমাত্র শিক্ষাঙ্গনে পরীক্ষা বিষয়ক নয়, এই সংকটটা আসলে একটা রাজনৈতিক সংকট। শুরুতেই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকে আসলে অ্যাড্রেস করবার ক্ষেত্রে সরকার ক্রমান্বয়ে যথারীতি ব্যর্থতার পরিচয় দিয়েছে এবং আমরা দেখেছি যথাসময়ে সিদ্ধান্ত নিতে না পারার কারণে যে সিদ্ধান্তটি কিঞ্চিত পূর্বে গ্রহণ করলে এই সংকটটা অ্যাভয়েড করা যেত, সেই সংকটটা কিন্তু এখনো রয়ে গেছে। কারণ আমরা জানি যে বৈষম্য বিরোধী আন্দোলনের পক্ষ থেকে দাবি করা হয়েছে, সেই দাবির দিকে খুব একটা খেয়াল করা হচ্ছে বলে আমার মনে হচ্ছে না। তো আমি মনে করি আপনি যদি বিশ্ববিদ্যালয় শিক্ষাঙ্গন খুলতে চান, যেখানে ছাত্রলীগ সাধারণ ছাত্রদের মধ্যে যে ক্ল্যাশ হয়েছে, সেটা এখনই বিশ্ববিদ্যালয়ে খুলে দিলেই আপনার সংকট কমে যাবে, পরীক্ষা শুরু হয়ে যাবে, আমি এমনকি মনে করি। এটা সংকট দূর করতে হলে আপনাকে রাজনৈতিক সমস্যা রাজনৈতিকভাবে সমাধান করতে হলে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে 4টি দাবি, তারা কিন্তু 2 দিনের আলটিমেটাম দিয়েছে। পরবর্তীতে 3 জন মন্ত্রীর উপস্থিতিতে আমাদের রাষ্ট্রীয় অতিথি ভবনে ওখানে কিন্তু
8টি দাবি উপস্থাপন করেছে, আপাতত 4টির ব্যাপারে সিদ্ধান্ত নিতে বলেছে। আমি যতদূর জানি তার একটিও আসলে বাস্তবায়ন হয়নি। তাহলে সরকারের যে জিনিসটায় মনোযোগ দেওয়া উচিত, অর্থনীতি রিপেয়ার করা যাবে, সেখানে প্রথমত যারা প্রাণ হারিয়েছে, এই বিভিন্ন জায়গায় সরকারের পক্ষ থেকে এই সম্পদ বিনষ্টির যে তালিকা দেওয়া হচ্ছে এবং যে অন্তর্বেদনা প্রকাশ করা হচ্ছে, তার চেয়ে বেশি পরিমাণে আবেগ আপ্লুত হয়ে সন্তান হারা মায়ের পাশে দাঁড়াতে হবে। আমরা দেখেছি ব্যবসায়ীরা, সাংবাদিক ভাইরা মাননীয় প্রধানমন্ত্রীর পাশে থাকবার প্রতিজ্ঞা ব্যক্ত করেছেন, সরকারের পাশে থাকবার প্রতিজ্ঞা ব্যক্ত করেছেন, খুবই ঠিক আছে। কিন্তু একই সঙ্গে জনতার পাশে থাকবার প্রতিজ্ঞা ব্যক্ত করলে বিষয়টি যে রাজনৈতিক সংকট, সেটা রাজনৈতিক সমাধানের দিকে যাবে। আমি বিশ্বাস করি যারা বুদ্ধিজীবী মহল আছেন সরকারের কাছাকাছি, দয়া করে মাননীয় প্রধানমন্ত্রীকে এই জায়গাটায়, আগে তো রাষ্ট্রটা আপনারা বাঁচান, তারপর দেশ চালাবে। রাষ্ট্রটা যদি আমরা বাঁচাতে পারি তাহলে জনগণের সমর্থন নিয়ে যে কেউ বারবার ক্ষমতায় আসতে পারবেন। সেজন্য আমি মনে করি আলাদাভাবে শিক্ষাঙ্গনকে যদি আপনি চালু করতে চান, এটা সম্ভব নয়। কারণ আপনার গণতন্ত্রহীনতা, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, চরম দুর্নীতি, বেনজির তারপরে মতিউদ্দের যে এই দৌরাত্ম্য এবং দুদুকে 2000 দুর্নীতিবাজের যে তালিকা, এইসব জায়গায় আপনাদের খেয়াল করতে হবে। এটা হচ্ছে এক। আরেকটা হচ্ছে শুধুমাত্র বিএনপি, জামাত বা এই জাতীয় কথা বলে যদি একটা দীর্ঘ তালিকায় আপনি সেই 28শে অক্টোবরের মতো এইভাবে কেস দিতে থাকেন এবং এক্সের নাম উল্লেখ করে অজ্ঞাত 1000, তাতে করে আমি সব ভাইদের কথা বলছি না, থানার কিছু উপার্জন বাড়বে, তাদের কাজ কিছুই হবে না। ফলে এই যে কিশোর ব্যাংক তৈরি হলো, এই যে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, এই যে ছাত্রদের অবিচারের শুরুর দিকে অহিংস আন্দোলনের প্রাণ কেড়ে নেওয়া হলো, এগুলোর প্রতি যদি আপনি নজর দেন, জনগণের এই মনোবেদনা বুঝতে পারেন, সরকারের পক্ষ থেকে যদি সম্পদ নষ্টের পাশাপাশি প্রাণ হারিয়ে যাওয়ার বেদনা সমানভাবে গুরুত্বের সাথে অ্যাড্রেস করা হয়, আমার ধারণা আমাদের এই দূরত্ব সরকারের সাথে জনগণের কমে আসবে। এবং এটার মাধ্যমেই আপনি শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্রলীগ যেভাবে বিতাড়িত হয়েছে, নিশ্চয়ই তারা ক্যাম্পাসে গেলে সাধারণ ছাত্রের মুখোমুখি হবে। এরকম একটি অবস্থায় আপনি ক্যাম্পাস সচল করবেন, এরকম অবস্থায় অর্থনীতি গতিশীল করবেন, এটা খুব সঠিক সিদ্ধান্ত বলে আমি মনে করি না। ফলে জনগণের মনের ভাষা বোঝার চেষ্টা করুন। এটা বিএনপি, জনগণের মনের ভাষা বোঝাটা খুব জরুরি বলছেন আপনি কামরুল হাসান স্যার। আমাদের সঙ্গে নূর আহমদ বকুল আছেন। নূর আহমদ বকুল, কামরুল হাসান যেমনটা বললেন, জনগণের ভাষা বোঝাটা খুব জরুরি। এ সরকার জনগণের ভাষা বোঝে কিনা সেটা নিয়ে আপনার কোনো সংশয় আছে কিনা? প্রধানমন্ত্রী শেখ হাসিনা 14 দলীয় জোটের শরিক দলগুলোর নেতা এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে বৈঠক করেই কিন্তু খুব সংকটকালীন একটা সময়ে কারফিউ জারি এবং সেনা মোতায়েনের সিদ্ধান্ত নেন। এখনো পর্যন্ত যেসব পদক্ষেপ সরকার নিচ্ছে এই ক্ষত কাটিয়ে ওঠার জন্য, আপনার কি মনে হচ্ছে ঠিকঠাক কোনো পরামর্শ আছে? ধন্যবাদ কামরুল হাসান। আমার আগে যে কথাটা উনি বলছিলেন যে জনগণের ভাষা বোঝার প্রশ্ন, একটি সরকার যখন সরকারে আসেন জনগণের ভাষা বুঝেই বোধহয় সরকারে আসেন এবং জনগণকে তিনি দিক নির্দেশনা দেন। তবে হ্যাঁ, সরকার পরিচালনা করতে গিয়ে যে সমস্ত সংকটগুলো সৃষ্টি হয়, সেটা যদি সেই সরকার ঠিকমতো অনুধাবন করতে না পারেন তাহলে সেই সরকারের বিপর্যয় হয়, এটাও কিন্তু ইতিহাস তাই বলে। তবে বাংলাদেশে এখন যে পরিস্থিতিটা চলছে, আমি যদি বলি যে বাংলাদেশের ভেতর থেকে রাজনীতিটার এবং বাংলাদেশের রাষ্ট্রদর্শনের অবস্থানটা আমাদের একটু বোঝা দরকার হয়ে পড়ছে। কারণ আমরা আজকে বাংলাদেশটাকে তো গত এক সপ্তাহ ধরে দেখছি না, আমরা 53 বছরের বাংলাদেশকে দেখছি, কয়েকটি সরকারকে দেখছি, আর একটানা একটি সরকারকে দেখছি গত 3 টার্মে, সেটা আছে আওয়ামী লীগের সরকার। এবং সেই সরকার সমস্ত সময়টা যদি আমরা দেখি তাহলে বাংলাদেশে দেখব যে একটা রাজনীতি এখানে চলছে, যেটা রাজনৈতিক ঐক্যমতের বিপরীতে একটা রাজনৈতিক দ্বিমত, এবং শুধু দ্বিমত না, এটা একটা নিঃশর্ত, মানে কি বলবো, যে একটা উচ্ছেদ করে আরেকটি সরকার উপস্থাপন করব, এরকম একটি রাজনীতি বাংলাদেশে বিরাজিত এখন। এবং সেই রাজনীতির ফসলটাই হচ্ছে আজকে একটা নিরীহ ছাত্র আন্দোলনকে ব্যবহার করে আজকে বাংলাদেশকে নিঃশেষ করে দেওয়া, ধ্বংস করে দেওয়ার একটা জায়গায় গেল। এই জায়গাটাই সরকার
আমি তো মনে করি যে প্রাইম মিনিস্টার চীন সফর একদিন করেই মানে কমিয়ে যখন আসলেন তখনই বোঝা গেছিল যে বাংলাদেশের ভেতরে কোনো ঘটনা দুর্ঘটনার ব্যাপার আছে, এবং তিনি ভাষা বুঝেছিলেন। এবং সেই ভাষা বুঝেই তিনি যখন দেশে আসলেন এবং সমাধান দিতে দিতেই দুর্ঘটনাটা ঘটলো। এখন হ্যাঁ, একটা দেশ পরিচালনায় জনগণের সংকট আছে, আমাদের দেশে দুর্নীতি আছে এবং সেই সীমাহীন দুর্নীতি, সেটা নিয়ে আমরা কথা বলছিলাম। আমাদের দেশে বাজার দরের ঊর্ধ্বগতি আছে, সেটা নিয়েও আমরা কথা বলছিলাম। আমাদের দেশে ডলার সংকট আছে, সেটা নিয়ে আমরা কথা বলছিলাম। তো এগুলো তো জনগণই বলেন, জনগণের সমস্যা সমাধানের জন্য কাজ করতে হয়। কিন্তু সরকারের সমস্যাটা হলো যে সময়ের সমাধান সময় দিতে না পারা। তো আজকেও এরকম একটা ছোট্ট ঘটনা ঘটলো, এবং সেই ঘটনার মধ্যে দিয়ে যে কথাগুলো বেরিয়ে এসছে, আমি তো মনেই করি যে আজকে যারা মানে মারা গেছেন, এই ঘটনার মধ্যে দিয়ে নিহত হয়েছেন, সেই সমস্ত পরিবারের প্রতি আমাদের সর্বাগ্রে মনোযোগ দেওয়া উচিত। তাহলেও ওনার ভাষাতে আমি যেটা বলবো যে সরকারের সেই মনোবেদনার কথা উনি যেটা বলছিলেন, সেই মনোবেদনাটা তাহলে অনুধাবন করতে সরকার সক্ষম হবেন। দ্বিতীয় বিষয় হলো যে আজকে বিচার বিভাগীয় তদন্তের একটা মানে কমিটি অলরেডি শুরু হয়ে গেছে, কাজও শুরু হয়ে গেছে, তারা সেই কাজ শুরু করেছেন। কিন্তু তার বাইরেও আমি মনে করি যে আমাদের দেশের মানে মানবিক দিক থেকে মানবিক কাজটা যেটা করা দরকার সরকারের পক্ষ থেকে, সেই মানবিক কাজটা করা দরকার। আর আমাদের এই জায়গাটাই এখন যেটা আমরা এসে দাঁড়িয়ে আছি, যে ছাত্র আন্দোলনের যে রাজনৈতিক সংকট ছাত্র আন্দোলন থেকে সৃষ্ট, এটাকে দুভাগে ভাগ করা লাগবে। এক ভাগে সৃষ্ট যারা করেছেন, যে বললাম যে তারা উচ্ছেদের আন্দোলনে নেমেছেন, কিন্তু কথা ছিল না এই মুহূর্তে এসে এই আন্দোলনটাকে ব্যবহার করে সরকার উচ্ছেদের আন্দোলন করবেন। কিন্তু দেখা গেল তারা সরকার উচ্ছেদের আন্দোলনে চলে গেলেন, কিন্তু ছাত্র আন্দোলনটা পিছিয়ে পড়লো। অর্থাৎ ছাত্র আন্দোলনের সমাধানও দিলেন সরকার, এর মধ্যে ধাক্কাধাক্কির মধ্যে দিয়ে কিছু প্রাণহানি ঘটলো। কিন্তু ছাত্রদের যে দাবি যদি আমি ভাগ করি, তাহলে ছাত্রদের দাবির মধ্যে কোটা সংস্কারের প্রশ্নটি সমাধান হলো, কিন্তু ঘটনার সঙ্গে সৃষ্ট আবার যে দাবি তৈরি হলো, যেমন শিক্ষাঙ্গন খুলতে হবে, ইন্টারনেট দিতে হবে, তারপরে যারা হয়েছেন নিহত হয়েছেন তাদের বিচার বিভাগীয় তদন্ত সহ তাদের পরিবারকে দান অনুদান দিতে হবে, এবং তাদের পরিবারের সন্তানদেরকে চাকরি দিতে হবে, ইত্যাদি দাবিগুলো যেগুলো সামনে এসছে। তো এগুলো হচ্ছে প্রতিদিন ডায়ালগের বিষয়, একটা করে ডায়ালগ হবে, একটা করে এগোবে। এভাবেই আমার মনে হয় যে রাজনৈতিক সংকটটাকে আমরা উত্তরণ ঘটাতে পারবো। অন্যদিকে যে দুর্ঘটনাটা সৃষ্টি হয়েছে বাংলাদেশে, এতক্ষণ আমি আলোচনা শুনছিলাম সহ আলোচকদের, যারা বাংলাদেশের অর্থনীতি নিয়ে কথা বললেন, অন্যান্য বিষয় নিয়ে কথা বললেন। অ্যাকচুয়ালি আপনি বাংলাদেশটাকে যদি দুর্ভিক্ষের মধ্যে ফেলে দেন, দিয়ে যদি বলেন যে রাজনৈতিক সমাধান চাই, তাহলে নিশ্চয়ই সেখানে এটা সম্ভব হবে না। বাংলাদেশের 20 কোটি মানুষকে আগে বাঁচাতে হবে। রাষ্ট্রটাকে জ্বালিয়ে দেওয়া হয়েছে, রাষ্ট্রের উপরে আঘাত আনা হয়েছে, রাষ্ট্রটাকে আগে রক্ষা করতে হবে। সেই কাজটাও কিন্তু জরুরি কাজের একটি অংশ, এটাও কিন্তু জনগণের ভাষা বুঝতে পারার অংশ, আমি মনে করি বুঝতে পারার অংশ। জি, শ্যামল দত্ত আছেন। শ্যামল দত্ত, আমি সাংবাদিক হিসেবেই চাইছিলাম যে বাকি যে 4 জন অতিথি তাদের কথা বা বিশ্লেষণ আপনি শুনুন এবং সেই বিষয়ে আপনার মন্তব্য চাইছি। সাথে আমি একটা প্রশ্ন করতে চাই। শিক্ষামন্ত্রী আজকে বলেছেন পরিস্থিতি স্বাভাবিক হলে শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়া হবে, স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন পরিস্থিতি স্বাভাবিক হলে কারফিউ তুলে নেওয়া হবে। পরিস্থিতি যেদিকে আগাচ্ছে, এই স্বাভাবিক পরিস্থিতি আসলে কবে নাগাদ দেখতে পাবো? আপনার প্রেডিকশন কি বলে? আর গতকাল প্রধানমন্ত্রী এডিটরদের কি বার্তা দিয়েছেন? আপনি ছিলেন সেখানে, সিনিয়র সাংবাদিকরা গিয়েছিলেন প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করতে, সেখান থেকে যদি বিশেষ কিছু যেটা গণমাধ্যমে আসেনি এমন কিছু বলতে চান আমাদের, শ্যামল দত্ত। শেষে যে প্রশ্নটি করেছেন সেটি তো আগে আনতে চাই, অর্থাৎ মাননীয় প্রধানমন্ত্রী কি বলেছেন। মাননীয় প্রধানমন্ত্রী আসলে আমাদের কাছ থেকে শুনতে চেয়েছেন যে পরিস্থিতিটা কেন এরকম ভয়াবহ হলো। একটু করে নূর আহমদ বকুল ভাই একটু আগে বলছিলেন যে এটি একটি ছাত্র আন্দোলন ছিল এবং বাংলাদেশের ছাত্র আন্দোলনের একটি বর্ণাঢ্য ইতিহাস আছে। এটি একেবারেই বাংলাদেশের জন্ম হওয়ার আগেই যদি আপনি 52 ভাষা আন্দোলন ধরেন, সেটিও ছাত্র আন্দোলন। 62 শিক্ষা আন্দোলন, সেটিও ছাত্রদের আন্দোলন। তারপরে আপনার 69 গণ অভ্যুত্থান, সেটিও কিন্তু ছাত্রদের আন্দোলন। পরবর্তী সময়ে মুক্তিযুদ্ধের সূচনা লগ্নে পুরো আন্দোলনটির শুরুর দিকে নেতৃত্বে ছিল ছাত্ররা। আপনি যদি আমাদের 5 জন ছাত্র নেতা যারা নেতৃত্ব দিয়েছেন, যাদেরকে নিউক্লিয়াস বলা হয়, তারা সবাই ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র। পরবর্তী সময়ে দীর্ঘ রাজনৈতিক পথ পরিক্রমায় স্বৈরাচার বিরোধী আন্দোলন নেতৃত্ব দিয়েছে
আপনার সর্বদলীয় ছাত্র সংগ্রাম পরিষদ। সুতরাং এরকম বর্ণাঢ্য ইতিহাস আছে। কিন্তু এখন যে ছাত্র আন্দোলন আমরা দেখলাম, এটা শুরুর দিকে অবশ্যই একটি শান্তিপূর্ণ আন্দোলন ছিল এবং ছাত্রদের একটিমাত্র দাবি ছিল কোটা সংস্কার। কিন্তু সেই আন্দোলন পরবর্তী সময়ে এটি হাইজ্যাক হয়ে গেল। এটি তখন কিছু দুর্বৃত্ত, নাশকতাকারী এবং যে অরাজকতা সৃষ্টিকারীর হাতে চলে গেল। যখন ছাত্ররা নিজেরাই বললেন যে আমরা এগুলোর সাথে যুক্ত না, মাননীয় প্রধানমন্ত্রী সেটিই বললেন যে আমি নিজেও দীর্ঘদিন ছাত্র আন্দোলনের সাথে যুক্ত ছিলাম, আমি কখনোই চাইনি যে ছাত্ররা আন্দোলন করছে করুক, আমি তাদের সাথে কথা বলে আস্তে আস্তে ঠিক করবো সবকিছু। এবং তিনি বারবার আদালতের ব্যাপারটি বলছিলেন, যেহেতু বিষয়টি আদালতে বিচারাধীন, আমি তাদের সাথে আদালতের রায়ের পর আমি বিষয়টা কিভাবে করা যায় সেই বিষয়গুলো আলোচনা করবো। এর আগেও কিন্তু তাই করেছেন। আপনার মনে আছে যে 18 সালে যখন তিনি ছাত্রদের সাথে বসেছেন, তাদের সঙ্গে আলোচনা করেছেন এবং এক পর্যায়ে তিনি পুরো কোটায় তুলে দিয়ে পরবর্তী সময়ে যে উদ্ভূত পরিস্থিতি, এটি কিন্তু আদালতের একটি রায়ের কারণে হয়েছে। হাইকোর্টে একটি রিট করা হয়েছে, রিটে এই পুরো বিষয়টা এই জায়গায় আসছে, উচ্চ আদালত তারপর সরকারই আপিল করেছে। সরকার আপিল করার পর কিন্তু কোনো কোটা ছিল না এবং সেটি পুরোপুরি শুনানির তারিখ দ্বারা ছিল আগামী 7ই আগস্ট। যাই হোক, সেই আন্দোলন যখন হাইজ্যাক হয়ে গেল, এখন সেটি মাননীয় প্রধানমন্ত্রী বলছিলেন, যখন এর মধ্যে নাশকতা ডুবে গেল এবং এর মধ্যে যখন জ্বালাও পোড়া ডুবে গেল, নির্বিচারে হত্যা ডুবে গেল, মানুষ হত্যা ডুবে গেল, রাষ্ট্রীয় সম্পদ ধ্বংস ডুবে গেল, তখন তার কাছে আর উপায় ছিল না। তিনি পরিষ্কারভাবে আমাদেরকে বলেছেন, আমি এই কারফিউটা পছন্দ করি না, আমি এই সেনাবাহিনী নামানো পছন্দ করি না, এগুলো একটি গণতান্ত্রিক সরকারের চেহারা হতে পারে না। স্পষ্টভাবে তিনি আমাদেরকে বলেছেন। আমরা সবাই বলেছি যে এই পরিস্থিতি, এই বাংলাদেশ তো আমরা দেখতে চাইনি। আমি নিজে বলেছি, আমার নিজের কয়েকটি বক্তব্য ছিল যে বাংলাদেশ গত 16 তারিখ থেকে দেখেছি, এটি আমাদের অপরিচিত। এই সহিংসতার মাত্রা, আপনি মানুষকে মেরে পিলারে ঝুলে রাখবেন, এটি কোন আন্দোলনে আপনি হবে? এখন পুলিশ কবে থেকে, এই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কবে থেকে তারা এই ধরনের পরিস্থিতি মোকাবেলা শুরু করেছে, সেটি যদি আপনি ধারাবাহিকতা দেখেন তাহলে বুঝতে পারবেন। বাংলাদেশ টেলিভিশনের মতো একটি জায়গায় সারাদিন ধরে সকাল 11টা থেকে বিকেল 4টা পর্যন্ত 3 দফা হামলা হয়েছে। আপনি বিভিন্ন রাষ্ট্রীয় প্রতিষ্ঠান, শুধু বাংলাদেশ, ঢাকা শহর না, আমরা সবাই ঢাকা শহরের কথা বলি, বাংলাদেশের জেলায় জেলায়, চট্টগ্রামে যেভাবে ছাদ থেকে ফেলে দিয়ে আপনার মানুষকে হত্যা করা হয়েছে, বিভিন্ন রাষ্ট্রীয় প্রতিষ্ঠানে হামলা হয়েছে। এবং এইগুলো যখন বন্ধ করতে হলো তখন আর পরিস্থিতি উপায় ছিল না। মাননীয় প্রধানমন্ত্রী এটি আমাদেরকে বলেছেন, তিনি চাচ্ছেন ছাত্রদের যে দাবি কোটা সংস্কার, সেটির একটা সমাধান হয়। বাকি জিনিসগুলো যেগুলো তাদের দাবি আছে সেগুলো আলোচনা করে ঠিক করা যাবে। কিন্তু পরিস্থিতি শান্ত হয়ে আসার জন্য তিনি এই নাশকতাকারীদের, যারা এই ধরনের ধ্বংসাত্মক কার্য চালিয়েছে, সেইগুলোর তিনি একটা সুরাহা চান এবং জাতির কাছে তিনি এগুলো তুলে ধরতে চান যে কারা এগুলো করেছে। আপনি দেখেন, বাংলাদেশের যে সমস্ত গত কয়েক দশকে অর্জনগুলো ছিল, সেগুলোকে একেবারে সুনির্দিষ্টভাবে চিহ্নিত করে আক্রমণ করা হয়েছে। মেট্রো রেল আমাদের একটা গর্বের বিষয়, কত মানুষ যে এর উপকার পাচ্ছে। মেট্রো রেলের 2টি স্টেশনে যে ধ্বংসযজ্ঞ চালিয়েছে, নজিরবিহীন। এলিভেটেড এক্সপ্রেস হয়ে, এগুলো তো ছাত্রদের আন্দোলনের বিষয় ছিল না। তাহলে কারা চালালো এই আক্রমণগুলো? কারা আপনার এই যে সেতু কর্তৃপক্ষের আপনার পার্কিং এ গিয়ে 50টি 60টির বেশি গাড়ি ধ্বংস করে দিল? কারা আমাদের এই ডাটা সেন্টার? আসলে যেই স্বাভাবিক অবস্থার কথা বলা হচ্ছে, যে স্বরাষ্ট্রমন্ত্রীও বলেছেন যে পরিস্থিতি স্বাভাবিক হলে কারফিউ উঠিয়ে দিবেন, সেই স্বাভাবিক পরিস্থিতি হতে ছোট করে যদি বলতেন, মানে আপনার প্রেডিকশন কি বলে, কতদিন লাগতে পারে? স্বাভাবিক অবস্থাটা আপেক্ষিক ব্যাপার। আমরা যারা একটু দীর্ঘ সময় ধরে সাংবাদিকতা করছি, জিয়াউর রহমানের শাসন আমলের পুরো সময়টা, এমনকি জিয়াউর রহমান যেদিন মারা যান 1981 সালের 30শে মে পর্যন্ত, প্রতিদিন রাতে কারফিউ থাকে। কিন্তু দেশে তো স্বাভাবিক অবস্থা ছিল। এখন স্বাভাবিক অবস্থার সংজ্ঞাটা কি হবে সেটি একটি ব্যাপার। আমার ধারণা, মাননীয় প্রধানমন্ত্রীকে আমি যতটুকু চিনি, তিনি কিন্তু এই ধরনের এই কারফিউ, তারপরে সামরিক বাহিনী মোতায়েন, এগুলো খুব একটা পছন্দ করেন না। অচিরেই যদি পরিস্থিতি দেখেন, যদি পরিস্থিতি শান্ত হয়ে আসে, আমার ধারণা আগামী 15 থেকে 20 দিনের মধ্যেই এই স্বাভাবিক অবস্থা আবার ফিরে আসবে। জি, 15 থেকে 20 দিন আপনার রাজনীতি থাকবে না, সামরিক বাহিনীর রাস্তায় থাকবে। জি, আপনার প্রেডিকশন তাই বলছে। আরো আলোচনা হবে, একটা বিরতি নিয়ে ফিরছি রাজনীতিতে।
সেনা রাইস কুকার, সিম্পলিফাই কুকিং। বললে বলো আমি ফ্যান্টাস্টিক ওরে গ্রিন পাইনাপল বিস্কিট খায় স্ট্যাটাস দিছিলাম ইটস ফ্যান্টাস্টিক। পিরিয়ডের হেভি ফ্লোতেও লিকেজের চিন্তামুক্ত রাখতে সেনোরা এখন 290 মিলিমিটার লং। হেভি ফ্লো কোনো ব্যাপার না। ওরে এতো ফ্যান্টাস্টিক ধর্মঘট। বেস্ট ইনগ্রেডিয়েন্ট ও ইউরোপীয় মেশিনে তৈরি মজাদার কেক ফ্যান্টাস্টিক, যে ফানে সবাইকে টানে। চাকা সুপার হোয়াইটি 2-in-1 সমাধান। এর সুপার এনজাইম দূর করে কঠিন দাগ, সাদা কাপড়কে করে আরো সাদা। চাকা সুপার হোয়াইটি কঠিন দাগ দূর, সাদা ভরপুর। টিফিনের সময় বাড়াতে হবে। এই ছেলে মেয়েরা, ওরে এতো ফ্যান্টাস্টিক ধর্মঘট, তোদের দাবিতে আমি একমত। বেস্ট ইনগ্রেডিয়েন্ট ও ইউরোপীয় মেশিনে তৈরি মজাদার কেক ফ্যান্টাস্টিক, এর এমন ফান এড়ানো যায় না এর টান। স্যার টিফিনের সময় শেষ। ফ্যান্টাস্টিক, যে ফানে সবাইকে টানে। খুলে বলো ফ্যান্টাস্টিক ওরে ক্রিম চকলেট বিস্কিট খায় লেখা দিল ইটস ফ্যান্টাস্টিক। সময় বদলে যায় কিন্তু আভিজাত্যের মানে একই থেকে যায়। স্মরণের ছোঁয়ায় তোমার উপমায় বদলে দিলে যে আমার। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। বোঝার চেষ্টা করে না 26 তারিখ ছাড়া সম্ভব না, নাকি বলো? খোকা, ওনাকে ফ্যানের নিচে বসাও। শতভাগ বিশুদ্ধ সুপার এনামেল কপার দিয়ে তৈরি বাংলাদেশের প্রথম মোটর সেলফ কুলিং সিস্টেম, তাই মোটর রিপেয়ারিং চলে দীর্ঘদিন। যমুনা ফ্যান, 5 প্রজন্মের ফ্যান। কি করছে ও? আমার স্ট্যাটাস চুরি করছে। আমি ফ্যান্টাস্টিক ওরে গ্রিন পাইনাপল বিস্কিট খায় স্ট্যাটাস দিছিলাম ইটস ফ্যান্টাস্টিক। এইটা সানি মাইরা দিছে নিজের ওয়ালে। তারপর ফ্যান্টাস্টিক হেভি এনার্জি বিস্কিট খায় ওরা হেভি স্ট্যাটাস দিল ইটস ফ্যান্টাস্টিক। এমন করে 3432 জন সবাই আমার স্ট্যাটাস মাইরা লিখছে ইটস ফ্যান্টাস্টিক। ওরে ফ্যান্টাস্টিক মিল্ক মেড বিস্কিট খায় আমি স্ট্যাটাস দিছি ইটস ফ্যান্টাস্টিক। খুলে বলো ফ্যান্টাস্টিক মিল্ক মেড বিস্কিট খায় আমি স্ট্যাটাস দিছি ইটস ফ্যান্টাস্টিক। ওরে এতো ফ্যান্টাস্টিক ধর্মঘট। বেস্ট ইনগ্রেডিয়েন্ট ও ইউরোপীয় মেশিনে তৈরি মজাদার কেক ফ্যান্টাস্টিক, যে ফানে সবাইকে টানে। চাকা সুপার হোয়াইটি 2-in-1 সমাধান। এর সুপার এনজাইম দূর করে কঠিন দাগ, সাদা কাপড়কে করে আরো সাদা। চাকা সুপার হোয়াইটি কঠিন দাগ দূর, সাদা ভরপুর। টিফিনের সময় বাড়াতে হবে। এই ছেলে মেয়েরা, ওরে এতো ফ্যান্টাস্টিক ধর্মঘট, তোদের দাবিতে আমি একমত। বেস্ট ইনগ্রেডিয়েন্ট ও ইউরোপীয় মেশিনে তৈরি মজাদার কেক ফ্যান্টাস্টিক, এর এমন ফান এড়ানো যায় না এর টান। স্যার টিফিনের সময় শেষ। ফ্যান্টাস্টিক, যে ফানে সবাইকে টানে। পিরিয়ডের হেভি ফ্লোতেও লিকেজের চিন্তামুক্ত রাখতে সেনোরা এখন 290 মিলিমিটার লং। হেভি ফ্লো কোনো ব্যাপার না।
খুলে বলো ফ্যান্টাস্টিক হেভি এনার্জি বিস্কিট খায় ওরা হেভি স্ট্যাটাস দিল ইটস ফ্যান্টাস্টিক কে লাইভে লজ্জা লাইফেও লজ্জা থেকে বাঁচতে ব্যবহার করুন যমুনা গ্যাস স্টোভ। এর ফিচার কি? এর ফিচার শুনলে ফিউচার বদলে যাবে। আছে অটোমেটিক ইলেকট্রনিক ইগনিশন, রিচার্জেবল ট্রাইপড এন্ড ট্রে, 70% গ্যাস সাশ্রয়ী ও হাই কোয়ালিটি টেম্পার গ্লাস। ম্যানুয়াল ইগনিশনে আগুন জ্বালানোর দিন শেষ। যমুনা অটো ইগনিশন গ্যাস স্টোভে রান্না হবে বেশ। যমুনা গ্যাস স্টোভ, রান্নার বন্ধু শিখা। খুলে বলো ফ্যান্টাস্টিক নিমো হালাল বিস্কুট খায় সানিও স্ট্যাটাস দিছে ইটস ফ্যান্টাস্টিক। সময় কিন্তু শেষ। 5 5 High five, high five, high five wafer. Chocolate, vanilla, strawberry, crunchy, shaggy, moja berry. High five, high five, high five wafer. যে যেমন লাইক করো তেমনই স্বাদের হাই ফাইভ ওয়েফার। হাই ফাইভ খাও, হাই ফাইভ দাও। ফ্যান্টাস্টিক ধর্মঘট বেস্ট ইনগ্রেডিয়েন্ট ও ইউরোপীয় মেশিনে তৈরি মজাদার কেক ফ্যান্টাস্টিক, যে ফানে সবাইকে টানে। ও আমার স্ট্যাটাস চুরি করছে। আমি ফ্যান্টাস্টিক পুরে ক্রিম পাইনাপল বিস্কিট খায় স্ট্যাটাস দিছিলাম ইটস ফ্যান্টাস্টিক। এইটা সানি মাইরা দিছে নিজের ওয়ালে। তারপর ফ্যান্টাস্টিক হেভি এনার্জি বিস্কিট খায় ওরা হেভি স্ট্যাটাস দিল ইটস ফ্যান্টাস্টিক। দেখছেন রাজনীতি। তৌফিকুল ইসলাম খান, দুটি খবর নিয়ে ছোট করে আপনার মন্তব্য জানতে চাচ্ছি। প্রথমটি, টানা 5 দিন ব্যাংক বন্ধ ছিল, এটিএম বুথে টাকার স্বল্পতা আর ইন্টারনেট বন্ধ ছিল, নগদ টাকার চাহিদা বেড়ে গেছে। বুধবার ব্যাংক খোলার প্রথম দিনে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোকে 25,000 কোটি টাকা ধার দিয়েছে বাংলাদেশ ব্যাংক। দ্বিতীয় খবরটি হচ্ছে, বাংলাদেশের জন্য উন্নয়ন বরাদ্দ 40% কমিয়েছে ভারত। 120 কোটি উন্নয়ন সহায়তা দিবে এবার বাংলাদেশকে ভারত, যেটা গেল অর্থ বছরে ছিল 200 কোটি টাকা। ছোট করে যদি একটু মূল্যায়ন করতেন, এগুলো আসলে কি বার্তা দেয়? বার্তাটা তো হলো যে, এটা আমি মনে করি যে বাংলাদেশ ব্যাংক যেই অর্থটা ধার দিয়েছে বিভিন্ন ব্যাংকগুলোকে, এটা একটা ধারাবাহিক প্রক্রিয়ার অংশই বলতে হবে। কারণ ব্যাংকগুলোর একটা বিষয় হলো যে, আমরা দেখেছি যে তারল্য সংকটটা কিন্তু গত অর্থ বছর প্রায় পুরোটা সময় জুড়েই ছিল। এই অর্থ বছরে হয়তো সেটার কোনো পরিবর্তন হয়েছে তা না। তবে একটা বড় বিষয় হলো যে, এই সময়টায় যেহেতু আপনার ব্যাংকিং কার্যক্রম বন্ধ ছিল, অনেকেই হয়তো নগদ টাকা এখন হাতে রাখতে চাইবেন। কারণ পরিস্থিতি যখন আপনার ঠিক আপনি প্রেডিক্ট করতে পারেন না, আপনার যদি যখন অনেক ধরনের অনিশ্চয়তা থাকে, আপনি সবসময় তখন নগদ টাকা হাতে রাখতে চাবেন। এবং সেই বিষয়টি হয়তো ব্যাংকিং কার্যক্রমের ডিপোজিট পাওয়ার ক্ষেত্রে একটা সময় দরকার হবে। ফলে সেইটা একটা সাময়িক পরিস্থিতি আছে। আর ভারতের যেই বিষয়টি, সেটাই আমি মনে করি যে এটা খুব বড় অঙ্কের অর্থ বাংলাদেশের যে সার্বিক যে আমাদের উন্নয়ন ব্যয় আছে তার জন্য না। ভারত সেই অর্থে আমি মনে করি না যে খুব বড় উন্নয়ন সহযোগী আমাদের সেই দিক থেকে, যে আমাদের যেই উন্নয়ন ব্যয় হয় সেটার জন্য। তবে নিঃসন্দেহে আমরা তো বিভিন্ন যে আমাদের উন্নয়ন কার্যক্রমের অর্থায়নের জন্য আমাদের যেই উৎসগুলো আছে তার একটা ডাইভার্সিফিকেশন করতে চাই। তবে এটার ক্ষেত্রে ভারতের সাথে একটা বড় বিষয় যে নতুন ধরনের চুক্তি আলোচনার যেমন একটা দরকার রয়েছে, তেমনি একই সাথে হলো যে ভারতের যেই এখন অর্থনৈতিক পরিস্থিতি ম্যানেজমেন্টের ভিতরে যেটুক তাদের পরিবর্তন এসেছে বাজেটের ভিতরে আমরা দেখেছি, সেইটার অংশ হিসেবেও হয়তো তাদের এই ধরনের উন্নয়ন কার্যক্রমে অর্থ বরাদ্দের ক্ষেত্রে তারা কিছুটা এখন সংযত আচরণ করেছেন। কারণ তারাও তাদের যে আর্থিক ব্যবস্থাপনা সেখানেও কিন্তু আরো সংযত হবার জন্য তারা বিভিন্ন ধরনের পদক্ষেপ নিয়েছে।
জি, ধন্যবাদ। কামরুল হাসান, প্রধানমন্ত্রী আজ ক্ষতিগ্রস্ত মেট্রো রেল স্টেশন দেখতে গিয়েছিলেন, সেখানে তিনি বেশ ভারাক্রান্ত হৃদয়ে কথা বলেছেন, আমরা দেখেছি নিশ্চয়ই গণমাধ্যমে। আন্দোলনরত শিক্ষার্থীদের নিয়ে প্রধানমন্ত্রী বলেছেন যে দাবি তারা করেছিল সমস্ত দাবি শুধু মানা না, তার থেকে বেশি আমরা দিয়েছি, হাইকোর্টই দিয়ে দিয়েছে, তারপরেও কিন্তু এখনও থামেনি। কেন থামেনি? দেশবাসীর কাছে সেটাই আমি বিচার চাই। কামরুল হাসান, শিক্ষার্থীদের যে দাবি ছিল তার চেয়ে বেশি দেওয়া হয়েছে বলে মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন। এখনো কেন, কি মনে হয় আপনার? প্রধানমন্ত্রীর প্রশ্নের উত্তর কি? কেন এখনো থামেনি যারা আন্দোলন করছে? এখনো কেন তারা কিছু দাবি দেওয়া আসলে এখনো করছে কেন? শুনতে পাচ্ছেন আপনি আমাকে? না, কামরুল হাসান শুনতে পাচ্ছেন না। নূর আহমদ বকুল, হাসানুল হক ইনু গণমাধ্যমে কথা বলেছেন এবং তিনি কিছু প্রশ্ন তুলেছেন। তিনি একটি গণমাধ্যমকে বলছেন যে 2 জন পুলিশ নিহত হয়েছেন, তাদের পরিবারের কাছে সরকার গিয়েছে, সাহায্য করছে, সেটা ভালো কথা, কিন্তু অন্য যারা নিহত হলো তাদের পরিবারের কাছে সান্ত্বনা দিতে কেন কেউ গেল না? তিনি বলেছেন রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের আবু সাইদের পরিবারের কাছে কেন কেউ গেল না? তিনি প্রশ্ন তুলেছেন তাদের জীবন কি জীবন না? আপনি যদি বিশ্লেষণটা বলতেন বা আপনার মন্তব্য বলতেন। প্রথম কথা হলো, একজন নাগরিক হিসেবে একটা রাষ্ট্রে যখন আমরা বাস করি আধুনিক যুগে, একজন নাগরিকের এরকম মৃত্যু হলে পরে রাষ্ট্র, সরকার সবাই কিন্তু কনসার্ন হতে হয়। আর আমরা তো এমনি বাঙালি মানুষ, বাঙালি জাতির একটা জাতিগত বৈশিষ্ট্য হচ্ছে সহমর্মিতার ব্যাপারটা আমরা খুবই মানে ফেলো ফিলিংস যেটাকে বলে আর কি, সেটা আমরা খুবই ভাবে পালন করে আসি। এটা আমাদের কৃষ্টি কালচারের অংশও বটে। আর মৃত বাড়িতে যাওয়াটাও একটা কালচার আমাদের দেশে। আমার মনে হয় যে সরকার বা তার রাষ্ট্রযন্ত্র বা আমরা যারা সামাজিক মানুষ, প্রত্যেকেরই আমাদের উচিত হচ্ছে এই সকল মৃত্যুগুলোর যেভাবেই ঘটুক, মৃত্যু তো, সেগুলোর প্রতি সহানুভূতিশীল হওয়া, সেই পরিবারগুলোর প্রতি সহানুভূতিশীল হওয়া কিন্তু প্রাথমিক কর্তব্য। এটা আমাদের বোধহয় মানে আমি যতটুকু শিখেছি রাজনৈতিক কর্মী হিসাবে সেটা আমাদের উচিত। এটা হচ্ছে 1 নম্বর কথা। 2 নম্বর কথা হলো যে এইখানে রাজনীতিটা যে জায়গায় এসে দাঁড় করানো হয়েছে, দেখেন আপনি যে প্রশ্নটা আগে কামরুল হাসান সাহেবকে করছিলেন যে মানে সেখানে ছাত্রদের সকল দাবি মেনে নেওয়া হয়েছে, তারপরেও কেন তারা দাবির কথা শুনছে না, এখানে আরেকটু মনোনিবেশ করা দরকার। কথা সোজা করে মাননীয় প্রধানমন্ত্রী হয়তো খুব সোজা করে বলছেন ব্যাপারটা, কিন্তু আমি বলবো যে আরেকটু খতিয়ে দেখা দরকার। খতিয়ে দেখা দরকার কি একটি সাধারণ ছাত্র আন্দোলন যখন এই ধরনের কনফ্রন্টিং সিচুয়েশনের মধ্যে পড়ে, তারপরে তার সৃষ্ট ঘটনা থেকে পরবর্তীতে কিন্তু রাজনৈতিক রূপ পরিগ্রহ করে। তো এখনো পর্যন্ত আমি মনে করি যে রাজনৈতিক রূপ পরিগ্রহ করা আগে ছাত্র আন্দোলনের এই সংকটটা মোকাবেলা করা সম্ভব। এখানে খেয়াল করে দেখেন যে এই ছাত্র আর কোটা বিরোধী বা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আমি কোনো জায়গায় দেখলাম 59 জন, আরেক জায়গায় দেখলাম 65 জন সমন্বয়ক। আমি জানি না এই সমন্বয়কদের মধ্যে থেকে তারা আবার কিভাবে নেতৃত্ব তৈরি করে দিয়ে তাদের মধ্যে 8 জন 10 জন বা 5 জন 7 জন করে পাঠিয়েছে। কিন্তু মুশকিলটা হলো গত 2 দিন হয়ে গেল নির্বাহী বিভাগের প্রজ্ঞাপনের পরে সেই বিভাগীয় ছাত্র আন্দোলনদের নেতৃত্বের দিক থেকে পরিচ্ছন্ন কোনো কথা সামনে আসছে না। যে তারা 8টি দাবি দিয়েছিলেন, সেই 8টি দাবি সবকটি কিন্তু অনলাইন বা অন প্রসেসে এখন কিন্তু গভর্নমেন্ট সেগুলোকে গ্রহণ করেছে এবং সেগুলোকে অনুশীলন করারও চেষ্টা করছে গভর্নমেন্ট। কিন্তু কথাটা হলো যারা এইটার সঙ্গে দাবিদার বা যারা এটার দাবি করছেন তারা কিন্তু এইটার সঙ্গে যুক্ত হচ্ছেন না। তো এটা কিন্তু এক ধরনের অসঙ্গতি এবং এক ধরনের অশনি সংকেত মনে হয় আমার কাছে। তো এখানেই কিন্তু একটা সমাধান দ্রুত খুঁজতে হবে আবার, নইলে পরে ওই মানে অন্ধকারের ভেতর দিয়ে নতুন কিছু দুর্ঘটনার সৃষ্টির সুযোগ থেকে যায়। জি, আপনি আশঙ্কা করছেন। ডক্টর সেলিম মাহমুদ, রংপুরের স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান আওয়ামী লীগ নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেছেন, আমার কষ্ট লাগে আপনাদের পার্টি অফিসটা যখন ভাঙচুর করলো, আপনাদের তো ঘুরে দাঁড়াতে হবে। আমরা পকেটে হাত দিয়ে ঘুমিয়ে থাকি, তাহলে আমাদের ঘরে ঢুকে মেরে ফেলবে। এটারই প্রমাণ আপনারা পেয়েছেন। আজকে ওবায়দুল কাদের সাহেবও নেতাকর্মীদের নিজ নিজ এলাকায় থাকতে বলেছেন। এছাড়া রংপুরে যেখানে স্বরাষ্ট্রমন্ত্রী
শিক্ষামন্ত্রী ছিলেন, সেখানে আমরা রংপুর 4 আসনের এমপি টিপু মুন্সি কেউ একই রকম কথা বলতে শুনেছি যে রংপুর আওয়ামী লীগ কেন এত দুর্বল হয়ে গেল, কেন আমাদের রক্ষা করতে পুলিশের মুখের দিকে তাকিয়ে থাকতে হচ্ছে। ডক্টর সেলিম মাহমুদ, সংকটের এই সময়টায় আওয়ামী লীগ নেতা কর্মীদের ভূমিকা নিয়ে কি আপনাদের দলের মধ্যেই কোনো প্রশ্ন উঠেছে কিনা? আচ্ছা দেখুন, আমি আপনার এই প্রশ্নের আগে সম্ভবত জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের একজন অধ্যাপক কিছু মন্তব্য করেছেন, সেটা আমি মনে করি সেটা আওয়ামী লীগের পক্ষ থেকে একজন সংসদ সদস্য হিসাবে আমার জবাব দেওয়া উচিত। প্রথমত আমি তাকে বলবো, তিনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের একজন অধ্যাপক, তিনি যে কথাগুলো বলেছেন বাংলাদেশের যে কোনো সুস্থ নাগরিক বুঝবেন তিনি একটি রাজনৈতিক গোষ্ঠীকে রিপ্রেজেন্ট করছেন, এবং ইনিয়ে বিনিয়ে তিনি বলছেন সন্ত্রাসীদের সাথে সমঝোতা করতে হবে, তারপরে আমরা রাষ্ট্র চালাতে পারবো। তাকে আমি অনুরোধ করব তিনি যেন বিশ্ববিদ্যালয়ের চাকরি ছেড়ে রাজনীতিতে সরাসরি বিএনপি জামাতের রাজনীতি জয়েন করেন। আমি কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ছিলাম, যুক্তরাজ্যে পিএইচডি করেছি। আমার চাকরি 16 বছর বাকি থাকতে চাকরি থেকে স্বেচ্ছায় অবসর নিয়ে আমি রাজনীতিতে যোগদান করেছি। আমি অত্যন্ত দুঃখ পেয়েছি একজন অধ্যাপক হিসাবে, আমিও কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ছিলাম। তিনি একটি কথা বলেছেন, ছাত্রলীগকে বিতাড়িত করেছে। একজন শিক্ষক হিসাবে কিভাবে তিনি এই কথা বলেন? কামরুল হাসান কি আছেন আমাদের মাঝে? প্রোডিউসার কামরুল হাসান কি আছেন? একটা সন্ত্রাসকে, রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডকে কিভাবে সমর্থন করেন? আমি যেটা বলছি, তিনি বলছেন যে সরকার কোন উদ্যোগ গ্রহণ করেনি। দেখুন, এই আমাদের নেত্রী 2018 সালে এই কোটা ব্যবস্থা বাতিল করেছিলেন ছাত্রদের দাবির প্রেক্ষিতে। তারপরে অলমোস্ট 5 বছর ভালোভাবে চলেছিল সেভাবে। 2021 সালে যে মামলা করেছিল মুক্তিযোদ্ধা পরিবারের পক্ষে, সে মামলার রায় সাম্প্রতিক সময় আসছে জুন মাস। সেই মামলার রায় কেন হলো? 2013 সালে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের একটা রায় ছিল এই কোটা সংক্রান্ত। সংবিধানের 111 অনুচ্ছেদ অনুযায়ী হাইকোর্ট বিভাগ, অর্থাৎ হাইকোর্ট, সুপ্রিম কোর্ট আপিল বিভাগের কোন রায়ের বিরুদ্ধে রায় দিতে পারে না, এটা অনুচ্ছেদ 111-তে। সেই কারণে হাইকোর্ট সরকারের বিরুদ্ধে রায়টা দিয়েছিল। সেই রায়ের বিবাদে কিন্তু, অর্থাৎ রায় দিয়েছিল সরকারের বিরুদ্ধে, কিন্তু ছাত্র সমাজ, শিক্ষার্থীরা সংক্ষুব্ধ হয়েছে। সরকার কাল বিলম্ব না করে আপিল করেছে। সরকারের আবেদনের প্রেক্ষিতে আপিল বিভাগ সে রায় স্থগিত করেছে, এবং হাইকোর্টের পূর্ণগড়ায় আবার সরকারকে দায়িত্ব দিয়েছে যে সরকার ইচ্ছা করলে সেই কোটা বাড়াতে পারে, কমাতে পারে। অর্থাৎ নির্বাহী বিভাগের কাছে কিছু ক্ষমতা দেয়া হয়েছে। মাননীয় প্রধানমন্ত্রী 17 তারিখে জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়েছেন। বাংলাদেশের ইতিহাসে ছাত্র সমাজের কোন সুনির্দিষ্ট দাবির প্রেক্ষিতে সরকার প্রধানের এই ধরনের জাতির উদ্দেশ্যে ভাষণ দ্বিতীয় ঘটনা ঘটেনি। তিনি কি বলেছেন ভার্বাটিম আমি উল্লেখ করছি। তিনি বলেছেন তার বক্তৃতার, আমি লিখিত বক্তৃতার অংশ, সর্বোচ্চ আদালতের রায় আসা পর্যন্ত ধৈর্য ধরে অপেক্ষা করার জন্য আমি সকলকে বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি। আমার বিশ্বাস আমাদের ছাত্র সমাজ উচ্চ আদালত থেকে ন্যায় বিচারই পাবে, প্রত্যয় যোগ করেছেন। তাদের হতাশ হতে হবে না। সরকার প্রধান এই ভাষণ দেওয়ার পর, লিখিত ভাষণ দেওয়ার পর আর কি থাকে? ডক্টর সেলিম মাহমুদ, আমরা বোধহয় খুব বেশি সময় পাবো না, আপনি যদি একটু ছোট করে র‍্যাপ আপ করে দিতেন। জি, আমি র‍্যাপ আপ করছি এই জন্য এটা যে তিনি বলছেন যে ছাত্রদের এখন দাবি মানতে হবে। আমি একজন সাবেক ছাত্র, আমিও ছাত্র জীবনের ছাত্র রাজনীতি করেছি। আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ছিলাম। এই আন্দোলনের মূল বক্তব্যটা কি? বাংলাদেশের শিক্ষার্থীরা যারা কোটার বিরুদ্ধে অবস্থান নিয়েছিল তারা উপকারভোগী হবে, অর্থাৎ বেনিফিশিয়ারি হবে। ছাত্র সমাজকে সেটা দেয়া হয়েছে। এখন যারা এই লোকগুলো, তা আমি যদি তাদেরকে বলি তাদেরকে দায় দায়িত্ব নিতে হবে।
যে ধ্বংসযজ্ঞ, সন্ত্রাস, রাষ্ট্রবিরোধী, রাষ্ট্রদ্রোহী কর্মকাণ্ড হয়েছে তাদেরকেও দায় নিতে হবে আপনি বলছেন। জি, কামরুল হাসান, আপনি যদি শুনে থাকেন যেহেতু আপনার কিছু মন্তব্য নিয়ে ডক্টর সেলিম মাহমুদ এমপি কিছু মন্তব্য করেছেন, আপনাকে আমি আত্মপক্ষ সমর্থনের জন্য 30 সেকেন্ড সময় দিতে পারি। আমার হাতে আসলে খুব বেশি সময় নেই, শ্যামল দত্তের কাছেও আমাকে যেতে হবে। কামরুল হাসান। অনেক ধন্যবাদ। আমি আমার শ্রদ্ধেয় সহকর্মী সেলিম মাহমুদকে বলছি যে আমি একজন শিক্ষক হিসাবে যদি সীমা অতিক্রম করে থাকি, যারা শুনছেন ক্ষমা প্রার্থী, কিন্তু আমি মনে করি একটা রাষ্ট্র যখন এরকম একটা বিশৃঙ্খল অবস্থায় পড়ে থাকে, শিক্ষক হিসাবে ক্লাসরুমে যেখানে যেতে পারছি না, প্রত্যয় স্ট্রিমের মতো একটি জায়গায় যখন আমরা একটা আন্দোলনে আছি এবং শিক্ষার্থীদের এরকম একটা দুর্বিষহ অবস্থায় আমি তো নীরব থাকতে পারি না। প্রথমে আমি ক্ষমা প্রার্থনা করছি শিক্ষক হিসাবে কোনো জায়গায় যদি সীমা লঙ্ঘন করি। তবে আমি যে বিষয়টা বলতে চেয়েছিলাম যে তাদের যে 4টি দাবি রয়েছে, এই দাবিগুলোর আসলে পূরণ করার চেষ্টা করা দরকার। কারণ তারা বলেছে যে ইন্টারনেট সচল করা, কারফিউ প্রত্যাহার, হলে খুলে দেওয়ার ব্যবস্থা করা, পরিবেশ তৈরি করা এবং সমন্বয়কারীদের নিরাপত্তা নিশ্চিত করা। আমরা দেখেছি যে 3 জন সমন্বয়কারীকে আসিফ মাহমুদ, আবু বাকের মজুমদার, রিফাত রশিদ, আজকে প্রথম আলোতে দেখলাম যে তাদের নিখোঁজ হওয়ার 5 দিন পর চোখ বাঁধা অবস্থায় উদ্ধার হয়েছে। আরেকজন নাহিদ ইসলামকে পত্রিকায় আমি বলি, আমাকে একটু বলতে দিন, আমি সেটা পত্রিকার খবর দেখেই বলছি। আসলে আমি এর চেয়ে বাইরে তথ্য জানি না, এটা হয়তো পত্রিকায় ভুল প্রকাশ হয়ে থাকলে তারা ভালো বলতে পারবেন। তো আমি বলছিলাম যে এই সমন্বয়কারীদের সাথে রাজনৈতিক সমস্যা রাজনৈতিকভাবে সমাধান করা ভালো। মাননীয় প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে আমি যেটা বলতে চাই, এই সংগঠনটি বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে নেতৃত্ব দিয়েছে। বাংলাদেশ ছাত্রলীগ অত্যন্ত ঐতিহ্যবাহী একটা দল। আমি নিজে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ভাইস চ্যান্সেলর এবং সংশ্লিষ্ট প্রশাসনের শিক্ষকরা যখন শিক্ষার্থীরা আশ্রয় গ্রহণ করেছে উপাচার্যের বাসা, তিনি দরজা বন্ধ করে ছিলেন এবং একজন সাধারণ শিক্ষক হিসাবে আমরা কয়েকজন সেখানে ছিলাম। অন্ধকারে যখন তাদের আক্রমণ করেছে, একজন শিক্ষক হিসাবে আমরা গিয়েছি। কোন রাজনৈতিক পরিচয় থাকতেই পারে, আপনি বিএনপি, আমি আওয়ামী লীগ বা অন্য কেউ, আপনার বাবা আর আমার বাবার নাম এক না হলে সমস্যা নেই, কিন্তু ভালো মানুষ হওয়া প্রয়োজন, ভালো মানুষ হওয়া প্রয়োজন। বলে আমি মনে করি। জি, কামরুল হাসান, ধন্যবাদ। শ্যামল দত্ত, খুব ছোট করে, আপনি বুঝতেই পারছেন, আপনি ভালো জানেন যে এইসব অনুষ্ঠানে একটা ধরাবাঁধা নিয়ম থাকে। প্রডিউসার আমাকে অনেকক্ষণ থেকে শেষ করতে বলছেন। শ্যামল দত্ত, আপনি শেষ কথাটা যদি বলে দিতেন। না, আমি মনে করি যে পরিস্থিতিটা শান্ত করার জন্য আমাদের উদ্যোগ নিতে হবে এবং এই ধ্বংসযজ্ঞ যারা চালিয়েছে, আমি মনে করি না যে কোটা বিরোধী আন্দোলনের যারা যুক্ত বা যে ছাত্ররা যুক্ত তারা এগুলোর সাথে যুক্ত না। এটি একটি ভিন্ন গোষ্ঠী সুযোগ নিয়েছে পরিস্থিতির এবং তাদেরকে একটি নিরপেক্ষ তদন্তের মাধ্যমে আইনের আওতায় আনতে হবে। কারণ বাংলাদেশে যে ধ্বংসযজ্ঞ তারা চালিয়েছে এটি ছাত্রদের কাজ না, এখানে একটা ডিফারেন্সিয়েট করাটা খুবই জরুরি। আমি বিশ্বাস করি না যে সাধারণ ছাত্ররা কোটার আন্দোলন করছিল তারা কিন্তু এই ধ্বংসযজ্ঞের সঙ্গে জড়িত। তারা শত শত গাড়ি ভাঙচুরের সাথে জড়িত, তারা পুলিশকে গাছে ঝুলিয়ে মারার সঙ্গে জড়িত, তারা এই ধরনের নৃশংসতার সঙ্গে জড়িত। ফলে যারা এই কাজটি করেছে সেটি করতে হবে একদিকে, অন্যদিকে ছাত্রদেরকেও বুঝতে হবে তাদের যে মূল দাবি শুরু থেকে সেটি হচ্ছে কোটা বিরোধী আন্দোলন। ইন্টারনেট থাকবে কি থাকবে না এটা ছাত্রদের আন্দোলনের বিষয় না, আপনার কারফিউ থাকবে কি থাকবে না এটা আন্দোলনের বিষয় না। কারণ বিশেষ একটি পরিস্থিতিতে ছাত্ররাই বলেছে এই সহিংসতার সাথে আমরা জড়িত না। ফলে সহিংসতাকে মোকাবেলা করার জন্য সরকারকে এটি করতে হয়েছে। ফলে তাদের সঙ্গে তারা যদি এই দাবিগুলো করে তখন তাদের কিন্তু যুক্ততা প্রকাশ পেয়ে যায়। আমি মনে করবো যে তারা কিন্তু এই বিষয়গুলোকে বাদ দিয়ে বরং তারা আজকে একটি বিবৃতি দিয়েছে। একটু আগে আমি কয়েকজন ছাত্র যারা এই আন্দোলন করছিল তাদের একটি বিবৃতি দেখেছি এবং এটি অত্যন্ত ভালো একটি বিবৃতি। সেই বিবৃতি অনুযায়ী তারা সংগঠিত হওয়া, নিজেদেরকে যারা আহত হয়েছে তাদেরকে সহযোগিতা করা, যারা নিহত হয়েছে তাদের পরিবারের পাশে দাঁড়ানো, এগুলো হচ্ছে তাদের কাজ। কিন্তু যে বিষয়গুলো তারা 9 দফার মধ্যে এনেছে যে মাননীয় প্রধানমন্ত্রীকে ক্ষমা চাইতে হবে, এই জাতীয় জিনিস যদি তারা যুক্ত করে তখন তারা কিন্তু বিষয়টাকে আরো জটিল করে ফেলবে। তারা যদি ইন্টারনেট কেন বন্ধ আছে,
সোশ্যাল মিডিয়াতে যে সমস্ত অনেক ধন্যবাদ শ্যামল দত্ত, অনেক ধন্যবাদ। মোট কথা, দেশটা আমার আপনার সকলের, এমন কোনো কাজ, এমন কোনো কথা থেকে আমাদের বিরত থাকতে হবে, দেশের যেন ক্ষতি না হয়। বাংলাদেশটা তো আমাদের সবার, আমরা সবাই বাংলাদেশকে ভালোবাসি। দেখা হবে আগামী পর্বে, সাথেই থাকবেন।